আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 এই মহামারীর পরিস্থিতির কারণে তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, তবুও আমরা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত জুম অনলাইন ক্লাসের জন্য কিছু পদক্ষেপ নিচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মুশিউরুল্লাহ চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, শহীদ স্মৃতি মহাবিদ্যালয় আদর্শনগর মোহাম্মদ নেত্রকোনা। তো শিক্ষার্থীরা, আমি ইতিপূর্বে তোমাদেরকে আরো চারটা প্রথম পত্র সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র চারটা জুম অনলাইন ক্লাস দিয়ে দিয়েছি। আজকে প্রথম অধ্যায়ের হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং আশা করি তোমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে। তো সেক্ষেত্রে আমরা এখন সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। দেখো শিক্ষার্থীরা, তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 44 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন একটা নমুনা দেওয়া আছে। আমি সেখান থেকে তোমাদের সাথে কথা বলবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণার আমি বেসিক কিছু আলোচনা করেছিলাম গত ক্লাসে। আশা করি তোমরা সেটা দেখেছো এবং কিছুটা হলেও বুঝতে পেরেছ, এবং এই অধ্যায়টাও আমি তোমাদের ক্লাস নিয়েছি। আশা করি তোমরা ওই অধ্যায়টাও ভালো করে পড়েছ। তারা ধারাবাহিকতায় আজকে আমি এই অধ্যায় শেষে, অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণার অধ্যায় শেষে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো সৃজনশীল প্রশ্ন। দেশের অন্যতম সুপার অ্যাপ সহজ চালু করেছে সহজ হেলথ, অর্থাৎ শতাধিক চিকিৎসক নিয়ে শুরু হয়েছে এই ডিজিটাল স্বাস্থ্যসেবা। এই অ্যাপ ব্যবহারকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ের পরামর্শ নিতে পারেন। আবার চিকিৎসাপত্রের পাশাপাশি ব্যবহারকারীরাও ওষুধও সংগ্রহ করতে পারেন। মূলত করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, আগে যদি তোমরা প্রথম সৃজনশীল প্রশ্নটা একাধিকবার পড়বে, আশা করি একাধিকবার যদি পড়ো তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া অনেকটা সহজ হবে। আর যদি একবার দুবার করে পড়ো তো তোমরা হয়তো বা প্রশ্নটা কি চাচ্ছে বা এই উদ্দীপকে কি দেওয়া আছে সেটা তোমরা বুঝতে পারবে না। যদি একাধিকবার পড়ো, একটু মনোযোগ সহকারে একাধিকবার পড়ো, তাই আশা করি তোমরা বুঝতে সক্ষম হবে। বলছে দেশের অন্যতম সুপার অ্যাপ সহজ চালু করেছে সহজ হেলথ, মানে দেশের অন্যতম একটা সুপার অ্যাপ সহজ নামে একটা চালু করেছে কি সহজ হেলথ, অর্থাৎ সেখানে শতাধিক চিকিৎসক নিয়ে শুরু হয়েছে ডিজিটাল স্বাস্থ্যসেবা। অর্থাৎ ওই অ্যাপসের মাধ্যমে আমরা ডাক্তারের কাছ থেকে আমাদের শারীরিক সমস্যা ইত্যাদি সম্পর্কে কি সেবা নিতে পারবো। এই অ্যাপ ব্যবহারকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ের পরামর্শ নিতে পারেন। বলা হচ্ছে কি এই অ্যাপস যারা ব্যবহার করবে দেশের যে কোনো প্রান্তে থাক না কেন তারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবে। আবার চিকিৎসাপত্রের পাশাপাশি
ব্যবহারকারীরাও ওষুধ সংগ্রহ করতে পারবে। ইচ্ছা করলে তারা আবার এই হেলথ যে অ্যাপ আছে তারা প্রেসক্রিপশন তো পাবেই, পাশাপাশি তারা যদি ওই জায়গায় নক করে বা লিখিত দেয় যে বা কমেন্ট করে যে আমার এই ওষুধগুলো আমার নিকটস্থ বাজারে নেই, আপনারা আমাকে ওষুধের ব্যবস্থা করে দেন, তো তারা সেটা কি করবে। আর এই অ্যাপস ব্যবহার করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে মূলত করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া। অর্থাৎ বর্তমান যে করোনা পরিস্থিতি আছে তার কারণেই এই অ্যাপের ব্যবহার। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ব্যবসা কি, যেহেতু আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা এর আগেও বেশি কথা বলছি ব্যবসা কি। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসার মুখ্য উদ্দেশ্যে ব্যাখ্যা করো। ব্যবসার মুখ্য উদ্দেশ্যটা কি ব্যাখ্যা করতে পারছি। সহজ হেলথ এর কার্যক্রম ব্যবসার কোন আওতার অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। বলছে সহজ হেলথ যে এই যে অ্যাপসটা এর কার্যক্রম ব্যবসায়ের কোনো আওতায় অন্তর্ভুক্ত, ব্যবসার যে কতগুলো আওতা আছে এটা কোনটার মধ্যে সে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতে ব্যবসায়ের ভূমিকা মূল্যায়ন করা, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এত অর্থনৈতিকভাবে যে লাভবান হচ্ছে এই ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখছে ব্যবসার জন্য। তো আমরা প্রথম যে প্রশ্ন ব্যবসা কি সেটা হচ্ছে 1 নম্বরের, সেটা হচ্ছে রিসার্চ থেকে আমরা বলি জ্ঞানমূলক। আর দ্বিতীয়টা হচ্ছে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য ব্যাখ্যা করো, সেটাকে আমরা বলি অনুধাবন। অর্থাৎ তুমি একটা প্রশ্ন কতটুকু বুঝেছো এবং তার হালকা ব্যাখ্যা, সেটা হচ্ছে কি তোমার অনুভূতিতে আসা বা তোমার বুঝতে পারা এবং তা থেকে প্রয়োগ ব্যাখ্যা করা, সেটা হচ্ছে অনুধাবন। আর তৃতীয়ত হচ্ছে প্রয়োগমূলক, তুমি যে ওই যে বুঝতে পেরেছো এবং সেটা একজনকে বোঝানোর জন্য তোমার যতটুকু দক্ষতা বা যতটুকু বলা প্রয়োজন তুমি সেটাই বলবে, সেটা হচ্ছে কি প্রয়োগ। এবং উচ্চতর দক্ষতা হচ্ছে তুমি একটা অধ্যায় ভালো করে পড়ার পর তুমি এই অধ্যায় রিলেটেড যে এই প্রশ্নগুলা করা হয় সেখানেও কিন্তু আবার 4টা ক্যাটাগরি থাকে, একটা জ্ঞানমূলক থাকে, একটা অনুধাবন থেকে, একটা প্রয়োগ থেকে, একটা উচ্চতর দক্ষতা, অর্থাৎ 1, 2, 3 নম্বরের যে প্রশ্নগুলো থাকে তার এই ধারাবাহিকতা উত্তর দিতে হয়। যেমন ধরুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত ভূমিকা রাখে, তোমার 1 নম্বর প্রশ্ন ঠিক রাখছে। দ্বিতীয়ত আসবে অনুধাবন, যে এটা যে অর্থনৈতিক কল্যাণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করে বা ভূমিকা রাখছে সেটা কি ধরনের রাখছে একটু আলোচনা করলে, তাহলে ধারাবাহিকতায় তুমি ওই গল্প থেকে যা পেয়েছো এবং ওই সৃজনশীল প্রশ্ন যা পেয়েছো তার সামঞ্জস্যতা কিছু আলোচনা বা কিছু মূল বক্তব্য তুমি লিখে দিলে, সেটা হচ্ছে কি উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর। তো আমরা আর কথা বলবো না, আমরা এখন সরাসরি চলে যাব ব্যবসা কি। জ্ঞানমূলক প্রশ্নের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য ও সেবা উৎপাদন, বন্টন ও এর সহায়ক সব বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলা হয়। আমার যেহেতু সেটা হচ্ছে 1 নম্বরের জন্য, তো আমি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব ব্যবসা কি। যদি তুমি লিখতে পারতে বলতে পারো বা লিখতে পারো, দেশের আইন অনুযায়ী বৈধ পন্থায় কিংবা সরাসরি বৈধ পন্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা করা হয় তাকে ব্যবসা বলা হয়। অথবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদিত পণ্য সামগ্রীর বন্টন ও এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে ব্যবসা বলা হয়। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ঝুঁকি বিদ্যমান থাকবে। ব্যবসার মুখ্য উদ্দেশ্য ব্যাখ্যা করো। ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বৈধভাবে মুনাফা অর্জন করা, এটা 1 নম্বরের জন্য। অর্থাৎ তোমাকে যে প্রশ্নটাই করা হচ্ছে সেই প্রশ্নটাই তোমার একটা করে জ্ঞানমূলক, একটা করে অনুধাবন থাকছে। 2 নম্বর। দেখো অনুধাবন প্রশ্ন তোমাকে করা হয়েছে ব্যবসার মুখ্য উদ্দেশ্য লেখো। ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে হলো কি বৈধ পন্থা মুনাফা অর্জন, এটা 1 নম্বরের জন্য। দেখো এটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সাধারণত ব্যবসায়ীরা কম দামে পণ্য কিনে বা কম খরচে উৎপাদন করে বেশি দামে বিক্রয় করার চেষ্টা করে, এর মাধ্যমে তারা মুনাফা অর্জন করে। মুনাফা অর্জনের প্রত্যাশা না থাকলে কেউ ব্যবসায়ের ঝুঁকি নিবে না, তাই মুনাফা অর্জনকে ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য বলা। তার মানে মুনাফা প্রথম কিন্তু তুমি লিখে ফেলেছ যে ব্যবসার মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন। আর মুনাফা অর্জনটা সে কিভাবে করে? সে পাইকারি কিনে এনে অথবা সে পাইকারি কিনে এনে সে খুচরা বিক্রি করে, এই ক্ষেত্রে সে যে লাভটা হয়
তাছাড়া এই ক্ষেত্রে কিন্তু সে তার অর্থ কি করেছে, বিনিয়োগ করেছে, তদ্রুপ ঝুঁকি রয়েছে, অর্থাৎ ঝুঁকি আছে বিধায় সেটাকে কি বলা হবে, ব্যবসা হিসেবে আখ্যায়িত করা হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সহজ হেলথ এর কার্যক্রম ব্যবসার কোন আওতার অন্তর্ভুক্ত ব্যাখ্যা করে। সহজ হেলথ, আচ্ছা, এটা ব্যবসার ক্ষেত্রে কোনো সম্পৃক্ত আছে কিনা। সেক্ষেত্রে আমি বলবো এটা অবশ্যই প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে সম্পর্কিত। আমরা জানি প্রত্যক্ষ সেবা কাকে বলে, আমরা সেটা ইচ্ছা করে দিতে পারবো এই ক্ষেত্রে। আমরা সহজে লিখে ফেলবো সহজ হেলথ এর কার্যক্রম ব্যবসার কোন আওতার অন্তর্ভুক্ত, ব্যবসায় প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। এখন প্রত্যক্ষ সেবাটা কি, আমি সেটা লিখবো। এই ব্যবসায় গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া হয়, তো প্রত্যক্ষ সেবা হচ্ছে কি গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া হয়। এক্ষেত্রে সেবা দেওয়ার বিনিময়ে সরবরাহকারী বা উদ্যোক্তা অর্থ উপার্জন করে থাকে। এ সেবা দেখা ও স্পর্শ করা যায় না, কিন্তু এটি গ্রাহকের প্রয়োজন পূরণে বা প্রয়োজন পূরণ সক্ষম বা প্রয়োজন পূরণ করতে পারে। তো এখন সেটা আমি দিলাম কি, এখন প্রথমে আমি লিখলাম যে প্রত্যক্ষ সেবার সাথে সম্পর্কিত এবং প্রত্যক্ষ সেবাটা কি সেটা দিলাম এবং প্রয়োগটা কি, কিভাবে হবে। উদ্দীপকে সহজ অ্যাপের সহজ হেলথ সম্পর্কে বলা হয়েছে এটি একটি নির্দিষ্ট স্বাস্থ্যসেবা। এর মাধ্যমে সহজ অ্যাপের ব্যবহারকারীরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে পারেন। করোনা পরিস্থিতিতেও দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকরা এ সেবা নিশ্চিত করতে পারে। গ্রাহক এ সেবা পেয়ে অনেক উপকৃত। অন্যদিকে চিকিৎসকরা এ সেবা দেওয়ার বিনিময়ে নির্ধারিত ফি পেয়ে থাকেন। এসব কাজের সাথে প্রত্যক্ষ সেবার মিল রয়েছে। তাই প্রযুক্তির মাধ্যমে কিংবা হ্যাঁ এটা বলতে পারি, তাই প্রযুক্তির মাধ্যমে এই সেবা নেওয়াটা আমাদের জন্য অনেকটা সহজতর হয়েছে। তাই বলা যায় সহজ হেলথ ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার সাথে সম্পৃক্ততা বা জড়িত। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতে ব্যবসায়ের ভূমিকা মূল্যায়ন করে। তো আমি আগেই বলেছি যে প্রথম যে কথাটা হবে এখান থেকে আমি প্রথম যেটা লিখবো সেটা হবে জ্ঞানমূলক, এবং যেটাকে আমি উদ্দেশ্য করে জ্ঞানমূলক লিখলাম ওই জ্ঞানমূলকটাকে আমি কি করবো, একটু অনুধাবন করবো, একটু ব্যাখ্যা করবো এবং এটা ব্যবহার কোন কোন ক্ষেত্রে আছে, এটা সামগ্রিক হবে কি পূর্ব উচ্চতর কথা। তো প্রশ্ন হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতে ব্যবসায়ের ভূমিকা মূল্যায়ন করে। তো আমি লিখবো, তোমরা লিখবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতে ব্যবসায়ের ভূমিকা রয়েছে, বাস 1 নম্বরের জন্য। কি উদ্দেশ্য রয়েছে দেখো, কারণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সব বৈধ অর্থনৈতিক কার্যক্রমই হলো ব্যবসা। মূলত জনগণের চাহিদা পূরণের উদ্দেশ্যেই ব্যবসার উৎপত্তি হয়েছে। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত পণ্য ও সেবা সরবরাহ নিশ্চিত করে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা যায়, এতে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটে। বাস 2 নম্বরে জ্ঞান চলে গেল। আর 3 নম্বর আসছে উদ্দীপকে বলা হয়েছে দেশের অন্যতম সুপার অ্যাপ সহজ চালু করেছে সহজ হেলথ। ইলেকট্রিক প্রযুক্তির মাধ্যমে এই অ্যাপ ব্যবহারকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে এই ডিজিটাল স্বাস্থ্যসেবা পেয়ে যেতে পারেন। আবার চিকিৎসাপত্রের পাশাপাশি গ্রাহকরা প্রয়োজনীয় ওষুধ ঘরে বসেই সংগ্রহ করতে পারে। এটা হচ্ছে প্রয়োগ উচ্চতর করতে হবে। করোনা পরিস্থিতিতে চিকিৎসকের চেম্বারে অথবা হাসপাতালে গিয়ে দেখানো বা সেবা নেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে, বা একটা ঝুঁকিপূর্ণ। এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে সহজ হেলথ ব্যবস্থা। প্রযুক্তির মাধ্যমে সহজে অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা ডিজিটাল স্বাস্থ্যসেবা নিতে পারেন। আবার অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় ওষুধও সংগ্রহ করতে পারেন। এতে চিকিৎসক নিরাপদ স্থানে থেকেই অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন। ফলে করোনা পরিস্থিতিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে। তাই বলা যায় ব্যবসায়ের প্রযুক্তির ব্যবহার ফলে অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত হবে, যা প্রত্যক্ষ সেবার সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। এবার আমি কথা বলবো আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে।
হচ্ছে জুনায়েদ একজন ব্যবসায়ী। তিনি মায়ানমার থেকে চাল আমদানির পর প্রক্রিয়াজাত করে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন তা আর কয়েক মাস পর বিক্রি করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চাল সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকায় আগেভাগেই বিক্রি করতে হয়েছে বা বিক্রির সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি আগেই বলেছি শিক্ষার্থীরা, তোমরা একটা উদ্দীপক বেশ কয়েকবার পড়বে, আশা করি সেখান থেকে উত্তর দেওয়াটা তোমাদের ক্ষেত্রে সহজ হবে। আর একবার করে পড়লে কিন্তু তুমি উত্তর দেওয়াটা সহজ হবে না। জুনায়েদ একজন ব্যবসায়ী, প্লাস অবশ্যই সে বৈধবান্ধা ব্যবসা করে। তিনি মিয়ানমার থেকে চাল আমদানির পর প্রক্রিয়াজাত করে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। প্রথমেই দেখো, তিনি মিয়ানমার থেকে আনেন, তার মানে উনি আমদানি করেন, আবার সেটাকে প্রক্রিয়াজাত করে বা কিছু পরিবর্তন সংযোজন করে শ্রীলঙ্কার বিভিন্ন, আবার সে এক ক্ষেত্রে সে আমদানি করতেছে, আবার অন্য দেশে সে রপ্তানি করে। গত বছর তিনি যে পরিমাণ চাল আমদানি করেছেন, তার কয়েক মাস পর বিক্রি করতে, যদি সেটা আরো কয়েক মাস পর বিক্রি করতে তাহলে বেশি লাভ। কিন্তু আমদানিকৃত চাল সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকে, অর্থাৎ পর্যাপ্ত জায়গা বলতে গুণজাতকরণের কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছি, গল্পটা ভালো করে বা একটা অধ্যায় যেগুলো যে 1, 2, 3, 4 পাঠগুলো থাকে, এগুলো বন্ধু সরকারি পড়বে, তাহলে ওই পাঠ থেকেই এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়া অনেকটা সহজ হয়। দেখো, বলা হচ্ছে কিন্তু আমদানিকৃত চাল সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকায় আগেভাগেই বিক্রি করে দিতে হয়েছে বা বিক্রি করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ তার পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না, তার গুদামজাত করার তার ব্যবস্থা ছিল না, বিধায় সে খুব তাড়াতাড়ি করেই মানে স্বল্প লাভেই সে চালগুলো বিক্রি করতে বাধ্য হয়েছে। শিল্প কি? পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো। জুনায়েদের ব্যবসায়িক কাজ বাণিজ্যের কোন শাখার অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। জুনায়েদের সমস্যা থেকে উত্তরণের উপায় সুপারিশ করো। শিল্প কি? প্রাকৃতিক সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহারযোগ্য পণ্য পরিণত করাকে শিল্প বলা হয়। শিল্পের কাজটাই হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে সংগ্রহ করবে এবং তা মানুষের ব্যবহার উপযোগী করে দিয়েছে। যেমন কাঠ থেকে আমরা কি করবো, সরাসরি গাছ থেকে আমরা কাঠ নেব, কাঠ থেকে আমরা উপযুক্ত চেয়ার টেবিল বা অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করবো। সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ করে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা কি শিল্প। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন অবশ্যই স্থানগত উপযোগ সৃষ্টি করে। কারণ একটা কোম্পানিতে যখন অনেক পণ্য তৈরি হয়, উৎপাদন করা হয়, এবং আমরা যারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বাজারে বসে, আমরা যদি একটার জন্য কিন্তু কোম্পানিতে আমরা বা কোম্পানিও একটা করে আমাদের কাছে বিক্রি করতে, কিন্তু ওই যে উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছার যে কতগুলো মাধ্যম আছে, এর মধ্যে পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এর মধ্যে একটা অন্যতম। তাই পরিবহন কোন ধরনের উপর স্থানগত, অর্থাৎ যদি আমরা যে স্পিড খাচ্ছি বা আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সেটা ঢাকা তৈরি হচ্ছে বা চট্টগ্রাম তৈরি হচ্ছে, আমরা কিন্তু আমাদের বঙ্গঞ্জ উপজেলায় পাচ্ছি। তার মানে কি, এটা সেটা স্থানগত উপযোগের একটা অন্যতম উদাহরণ। এখন বলা হচ্ছে পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। ব্যাখ্যা করার কথা বলছে। সাধারণত পণ্য একটি নির্দিষ্ট স্থানে উৎপাদিত হয়, কিন্তু ক্রেতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই পরিবহনের মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে হয়। এতে ভোক্তারা দূরবর্তী স্থানের পণ্য হাতের কাছে পেয়ে উপকৃত হয়। এভাবে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। জুনায়েদের ব্যবসায়িক কাজ বাণিজ্যের কোন শাখার অন্তর্ভুক্ত? জুনায়েদের ব্যবসায়িক কাজ অবশ্যই পুনরুত্পাদন, আমদানি করে আবার সে রপ্তানি। তার মানে সেটা হচ্ছে পুনরুত্পাদন তখনই হয় যখন দুটি দেশের মানুষ তাদের এক দেশ থেকে পণ্য এনে সেটাকে প্রক্রিয়াজাত করে অন্য দেশে আবার রপ্তানি করে, সেটা হচ্ছে কি পুনরুত্পাদন। অর্থাৎ জুনায়েদের কাজটা হচ্ছে কি পুনরুত্পাদন। আমরা জানি যে মিয়ানমার থেকে সে চাল আমদানি করে এবং সেটা প্রক্রিয়াজাত করে শ্রীলঙ্কায় বিক্রি করে, এমন সেটা অবশ্যই আমদানি করে পরে রপ্তানি করতে পুনরুত্পাদন। বলছে ব্যাখ্যা করতে বলা হয়।
পুনরুত্পাদন কি? এ ধরনের বাণিজ্যে বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা অন্য দেশে বিক্রি করা হয়। এক্ষেত্রে প্রথমে পণ্য আমদানি করে তার গুণগত মান বা আকৃতি পরিবর্তন করা হয়, এরপর তৃতীয় কোনো দেশে তা বিক্রি করা হয়। এভাবে তিনটি দেশের মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় সেটা হচ্ছে কি পুনরুত্পাদন। উদ্দীপকে জুনায়েদ একজন চাল ব্যবসায়ী। তিনি প্রথমে মিয়ানমার থেকে চাল আমদানি করেন। আমদানিকৃত চাল তিনি আবার প্রক্রিয়াজাত করেন, অতঃপর তিনি শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। এভাবে আমদানিকৃত চাল তিনি তৃতীয় কোনো দেশে রপ্তানি করে থাকে। এসব বৈশিষ্ট্যপূর্ণ রপ্তানি বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই বলা যায় জুনায়েদ পুনরুত্পাদনী বাণিজ্যের সাথে জড়িত। ৩য় নম্বর প্রশ্ন হচ্ছে জুনায়েদের সমস্যা থেকে উত্তরণের উপায় সুপারিশ করে। আমরা প্রথমে অবশ্যই আমরা প্রথমে লিখব যে গুদামজাত জুনায়েদ তিনি যদি গুদামজাতকরণ করতেন তাহলে এই সমস্যা থেকে আগেই পরিত্রাণ পেত বা তার সমস্যা এড়ানো যেত। গুদামজাতকরণের মাধ্যমে জুনায়েদের ব্যবসার সমস্যা এড়ানো কি সম্ভব। পণ্য নির্দিষ্ট স্থানে সুষ্ঠুভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় গুদামজাতকরণের মাধ্যমে। এতে ব্যবসায়ী চাহিদা অনুযায়ী সারা বছর পণ্য সরবরাহ করতে পারে। আবার পণ্যের দাম বাড়লে ব্যবসায়ী তা উপযুক্ত সময়ে বিক্রি করে বেশি লাভবান হতে পারে। উদ্দীপকের জুনায়েদ একজন চাল ব্যবসায়ী। তিনি গত বছর মিয়ানমার থেকে চাল আমদানি করেছিলেন, পরে তা শ্রীলঙ্কায় বিক্রি করে দেন। আবার কয়েক মাস পর চাল বিক্রি করলে তিনি অনেক বেশি লাভ পেতেন বা লাভবান হতেন বা মুনাফা অর্জন করতেন, কিন্তু তিনি চাল গুদামজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে আগেই চাল বিক্রি করতে হয়েছে। এই ব্যবস্থায় চালের গুদামজাত বা গুণগত মান দীর্ঘদিন বজায় রাখা সম্ভব হতো না, যেহেতু তার গুদামজাতকরণের ব্যবস্থা ছিল না। যদি গুদামজাত থাকতো বা গুদামের ব্যবস্থা থাকতো তবে তার চাল দীর্ঘদিন গুদামজাতকরণের বা গুণগত মান রক্ষা করার একটা ব্যবস্থা থাকতো। ফলে বাজারে চালের দাম বাড়লে তিনি সুযোগ মতো বিক্রি করতে পারতেন, এতে তার ব্যবসার লাভ আরও বেশি হতো। তাই বলা যায় গুদামজাতকরণের মাধ্যমে জুনায়েদের ব্যবসার সমস্যা দূর করা সম্ভব ছিল। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে এই সংগঠন ব্যবস্থাপনার আমি বেশ কয়েকটা ক্লাস দিয়েছি। প্রথম অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস আমি দিয়েছি তোমাদের। আজকে তারই ধারাবাহিকতায় প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যাতে তোমরা অধ্যায়টা ভালো করে পড়ার শেষে যেন বুঝতে পারো যে কোন কোন ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসে বা সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা উত্তর দিতে হয়। আশা করি তোমরা প্রাথমিক ধারণা পেয়েছো। তোমরা যদি না বুঝে থাকো বা কিছু বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে। আমি আবারও চেষ্টা করব তোমাদের প্রতি অধ্যায়ের শেষে আমি তোমাদের সাথে কয়েকটা করে সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে ক্লাসে যারা আমার সাথে অংশগ্রহণ করেছে সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।